সমস্যা আপনার, কথা বলবে বাংলাদেশ টেলিভিশন। এখন দেখবেন বিটিভি সংলাপ এবং সংক্রমণ প্রতিরোধ চিকিৎসা ব্যবস্থা নিয়েও কথা বলবো, কোন ধরনের কিভাবে হয়েছে। একটু যেতে চাই তানভীর আহমেদের কাছে। তানভীর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং যুক্তরাজ্যের অভিজ্ঞতাটা শুনতে চাচ্ছি। মানে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য একটি ভালো উদাহরণ, যেখানে করোনা ব্যবস্থাপনায় সফলতা কিছুটা দেখা গেছে, যদি একটু আপনি সেখানে আলোকপাত করেন। ধন্যবাদ বিটিভির দর্শকদের এবং বিটিভি সংলাপের কলাকুশলীরা। আর যুক্তরাজ্যের বর্তমান পরিস্থিতি পুরো বিশ্বের চেয়ে ইতিবাচক এবং ভালো। ভালো এই জন্য, পৃথিবীর সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলো যারা ভ্যাকসিন বা টিকা প্রদানে এগিয়ে আছে, যুক্তরাজ্য হচ্ছে তাদের অন্যতম। ইতিমধ্যে ৩৩ মিলিয়ন নাগরিককে যুক্তরাজ্য প্রথম মানে ভ্যাকসিন দিতে পেরেছে। এখন এই ৩৩ মিলিয়ন হচ্ছে একটা করে ডোজ পেয়েছে, আর 10 মিলিয়ন নাগরিকের 2টা করে তারা ডোজ টিকা নিয়েছে। এই কারণেই আমরা যদি বিশ্বের সারণীটা দেখি, যুক্তরাষ্ট্রে যেখানে 11.6% নাগরিক প্রতি 100 জনে ভ্যাকসিন গ্রহণ করেছেন, সেখানে আমরা যুক্তরাজ্যে দেখছি 64% নাগরিক ভ্যাকসিন গ্রহণ করেছেন। তো এ কারণেই যুক্তরাজ্য লকডাউন শিথিলের একটা রোড ম্যাপের দিকে এগিয়ে যাচ্ছে। এখন যে যদিও যুক্তরাজ্যের গবেষকরা বলছেন আরো একটা ঢেউ করোনার আসতে পারে, এর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন থেকেই, কিন্তু সতর্ক থেকেও সবকিছু খুলে দেওয়া হচ্ছে। এখন শপিং সেন্টার গুলো খুলে দেওয়া হয়েছে, মানুষজন অফিসে গিয়ে কাজ করছে, লকডাউন শিথিল করা হয়েছে। তবে রেস্টুরেন্টের ভেতরে শুধুমাত্র বসে খাওয়া যাচ্ছে না, সেটিও আশা করা যাচ্ছে 17 মে নাগাদ এটি খুলে দেওয়া হবে। আমি বর্তমান পরিস্থিতিতে আরেকটু যদি বলি, যে গত 28 দিনে যুক্তরাজ্যে মারা গেছে মাত্র 22 জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী, আর পজিটিভ হয়েছে 2396। তো তাহলে দেখুন, সারণীটি আমরা নিচের দিকে কিন্তু নেমে যাচ্ছে। এই কারণে যুক্তরাজ্যের অবস্থা ভালো। তবে নতুন যে ভ্যারিয়েন্ট গুলোর কথা ভাবা হচ্ছে, ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট বা সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট বা বর্তমানে ইন্ডিয়াতে যে সংক্রমণের মাত্রা বেড়ে গেছে, যুক্তরাজ্য ইতিমধ্যে প্রায় 33টি দেশকে লাল তালিকাভুক্ত করেছে। ওই সমস্ত দেশগুলো থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশও রয়েছে, ভারত রয়েছে, পাকিস্তান রয়েছে। এই ধরনের দেশগুলো থেকে যেখানে সংক্রমণের মাত্রাটা বেশি, সেই সমস্ত দেশগুলো থেকে মানে আপনার কথা থেকে যেটা বোঝা গেল, সংক্রমণ কমে আসলেও সতর্কতা রয়েছে, যাতে করে আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে, বিশেষ করে যেসব দেশে সংক্রমণ বেশি, তার মাধ্যমে যেন সংক্রমিত না হয়। আমার একটা সম্পূরক প্রশ্ন হচ্ছে, এই যে আপনি বললেন 64% জনগণকে আসলে ভ্যাকসিনের আওতায় নিয়ে এসেছে, এটা তো পর্যায়ক্রমে ধীরে ধীরে এসেছে। ওই সময়টাতে আসলে অন্যান্য প্রতিরোধমূলক কি কার্যক্রমগুলো ছিল? দেখুন, উন্নত বিশ্বের প্রতিরোধমূলক কার্যক্রমের সাথে বাংলাদেশকে মেলানো যাবে না। এই জন্য যেমনটা যুক্তরাষ্ট্রের উদাহরণটাও আপনারা যেমনটা শুনছিলেন, যে সেখানে সরকার বা ইংল্যান্ডের বা ইউরোপের দেশগুলোতে সরকার অনেক নাগরিকদের সুবিধা দিয়ে থাকে। এখন চাইলেও নাগরিকদেরকে একটা ঘোষণা দিল লকডাউন মানে সরকারিভাবে যখন লকডাউন শব্দটি সরকার মুখ থেকে বের করে, অর্থাৎ রাষ্ট্র নাগরিককে বাধ্য করছে ঘরে থাকবার জন্য। এখন আমি যদি কাজ না করি, তাহলে রাষ্ট্রকেই সেই অর্থটি দিতে হবে, অর্থাৎ আমার খাদ্যের যোগান দিতে হবে। আমি যদি কাজ না করি, আমাকে সেই অর্থ যোগান রাষ্ট্রকে দিতে হয়। তো সে কারণেই ব্রিটেনের নাগরিকরাও একইভাবে যতদিন লকডাউন রয়েছে, তারা তাদের 80% অর্থ সরকারের কাছ থেকে পেয়েছেন। এবং যারা ব্যবসায়ী, তারা তাদের আয়ের, গত বছরের আয়ের যে মানে ইনকাম, সেই আয়ের 80% সরকারের কাছ থেকে বুঝে পেয়েছে। এ কারণে কিন্তু সবাই এই ঘরে থাকাটা মেনে নিয়েছে এবং সরকারকে সহায়তা করেছে। আরো একটি বিষয় হচ্ছে যে যারা ফ্রন্ট লাইন, অর্থাৎ সম্মুখ সারির কর্মকর্তা যাদেরকে বা কর্মচারী বা ওয়ার্কার যাদেরকে বলা হয়েছে, আমরা বলি সম্মুখ যোদ্ধা, সম্মুখ সারির যোদ্ধা যাদেরকে আমরা বলছি, তাদেরকে বাইরে রাখা হয়েছে কাজের জন্য। যেমন ডাক্তার, গণমাধ্যম কর্মী বা রিটেইল শপে, সুপার স্টোরে খাবারের কর্মীরা যারা বাইরে আছেন, তো তাদেরকে বাইরে যেতে হয়েছে নির্দিষ্ট স্বাস্থ্য বিধি মেনে, মাস্ক পরে তাদেরকে করতে হয়েছে। আর একটা বড় অংশের নাগরিকরা তো বাড়ি থেকে কাজ করেছে। তো বাড়ি থেকে কাজ করার প্রযুক্তিটি যুক্তরাজ্যে
খুব দ্রুত তৈরি করে ফেলা সম্ভব হয়েছে, সফটওয়্যার ডেভেলপ করে ফেলা সম্ভব হয়েছে। তো বাংলাদেশের মতো দেশগুলোতে কিন্তু আপনার সেই কাঠামোটি তৈরি করাটাই কিন্তু খুব সহজ নয়, বাড়ি থেকে চাইলেই সে কাজ করতে পারছে না। নিশ্চয়ই যুক্তরাজ্যে যেতে চাই তানভীর আহমেদের কাছে। একটু ভ্যাকসিনেশন কার্যক্রম সম্পর্কে জানতে চাইবো। আপনি বলছিলেন যে 64% মতো হয়েছে, সেটি আসলে কি করে সফল হলো, এবং একই সাথে পাশাপাশি এই সার্বিকভাবে অর্থনৈতিক কথাটি আমরা শুনলাম, কিন্তু হাসপাতাল ব্যবস্থাপনা বা চিকিৎসা ব্যবস্থাপনার জায়গায় উল্লেখযোগ্য কোন ধরনের পদক্ষেপগুলো কাজ করেছে? কারণ এই মুহূর্তে বিশ্বের অধিকাংশ আলোচনায় যুক্তরাজ্যকে একটি মডেল হিসেবে দেখা হচ্ছে। ধন্যবাদ। আমরা যেমন বাংলাদেশে প্রসঙ্গটি আনছি এই কারণেই, বাংলাদেশে করোনা হলেই মানুষ আতঙ্কিত হয়ে যান। আতঙ্কিত হয়ে তিনি মনে করেন যে তাকে এখনই হাসপাতালে চলে যেতে হবে। কিন্তু প্রথম যে করোনার যে ওয়েভটি আসলো, দ্বিতীয় বা তৃতীয় ওয়েভ ইংল্যান্ডে আসলো, তখন কিন্তু শুরুতেই মানুষ আতঙ্কিত না হওয়ার জন্য তাদেরকে টেলিফোন কনসালটেশন করা হয়েছে, কিভাবে বাড়িতে থেকে তার করোনা চিকিৎসাটি নেওয়া যায়, কিভাবে তিনি বাড়িতে থেকেও সেই সতর্কতা অবলম্বন করে করোনা থেকে মুক্তি পেতে পারেন, সে ধরনের পরামর্শ দেওয়া হতো। কিন্তু সকলকেই কিন্তু হাসপাতালে যাওয়ার প্রয়োজনীয়তা নেই। তো এ কারণেই একটা শুরু থেকেই মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছিল যুক্তরাজ্যে। এখন যুক্তরাজ্যের মতো দেশেও কিন্তু পর্যাপ্ত আইসিইউ নেই, পর্যাপ্ত বেড নেই, আইসিইউ তো দূরের কথা, একটা বিছানাও সবাইকে দেওয়ার মতো ক্যাপাসিটি যুক্তরাজ্যের মতো দেশের নাই। তো সেক্ষেত্রে তাহলে করণীয়টা কি? সবাইকে বাড়িতে থাকতে বলা হয়েছে, নিজের বাড়িতে থাকবে, শুধুমাত্র যাদের শ্বাসকষ্টজনিত সংকট রয়েছে বা যাদের হাসপাতালে যাওয়ার প্রয়োজন রয়েছে, ডাক্তার পরামর্শ দিলেই কিন্তু মানুষ তখন হাসপাতালে যাচ্ছে। এই ছিল যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ পদ্ধতি। আরেকটি বিষয় হচ্ছে যে খুব দ্রুত তাদেরকে ট্র্যাক করা হয়েছে, একটা যেমন ট্র্যাক এন্ড ট্রেস সিস্টেম পদ্ধতি, অ্যাপের মাধ্যমে একজন আরেকজনের সাথে সংক্রমিত হলে তাকে খুব দ্রুত ভাবে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আমাদের যেই সংকটটা তৈরি হয়, মানুষ নিয়মটা মানতে চায় না। নিয়মটা মানে না কেন? তার অন্য সংকট রয়েছে, তার দোকান না খুললে বা তার কাজে না গেলে তিনি বাড়ি ফিরে এসে খাবার পাবেন কিনা সে নিশ্চয়তাটা নেই। তো উভয় সংকটে বাংলাদেশ পড়েছে। কিন্তু এখানকার মানুষের সংকটটা সেরকম ছিল না। মানুষ সরকারের পরামর্শ বা স্বাস্থ্য বিভাগের পরামর্শ শুনেছে, শুনে কিছু কিছু মানুষ এখানেও নিয়ম ভেঙেছে, কিছু কিছু মানুষ এখানেও জরিমানা গুনেছে। আপনি দেখুন বরিস জনসনের 7 মাইল দূরে হাঁটতে যাওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। হ্যাঁ, তো এই ধরনের পরিস্থিতিতে যুক্তরাজ্য নিয়ন্ত্রণ করতে পেরেছে, এই কারণেই প্রফেশনালদের কথা শুনেছে। আর যুক্তরাজ্য যেহেতু নিজেই ভ্যাকসিন উৎপাদনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকাতে সে অক্সফোর্ড ইউনিভার্সিটিকে বিনিয়োগ করেছে। এই বিনিয়োগ করার কারণে পুরো ভ্যাকসিনের কন্ট্রোলটা যুক্তরাজ্যের হাতে সবচেয়ে আগে এসেছে। সে কারণে তার দেশের 33 মিলিয়ন নাগরিককে, সে 64% নাগরিককে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পেরেছে। আগামী জুনের মধ্যে সকল নাগরিককে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা যাবে। যুক্তরাজ্যে এখন 50 বছরের অধিক বয়সী কেউ একটি মাত্র একজন নাগরিকও আর ভ্যাকসিন দেয়নি এরকম নেই। এখন 40-এর বয়স 40 যাদের, তারা এখন ভ্যাকসিন নিচ্ছেন। তো এই কারণেই যুক্তরাজ্য অনেকটা এগিয়ে গেছে। জি জি, নিশ্চয় পরের অংশে আপনার কাছে ফিরবো। তানভীর আহমেদের কাছে একটু যেতে চাই, সুনির্দিষ্ট পরামর্শ বাংলাদেশের প্রেক্ষিতে যদি কিছু থাকে। তানভীর আহমেদ। ধন্যবাদ। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের একটা মেডিকেল হিস্ট্রিটা খুব জরুরি। একজন রোগীর তার আগের কি কি ধরনের আন্ডারলাইং হেলথ কন্ডিশন আছে, এটা যে কোনো একটু থামাচ্ছি আপনাকে, একজন দর্শক অনেকক্ষণ ধরে টেলিফোন অপেক্ষা করছেন, ওনার প্রশ্নটি নিয়ে আপনার কাছে আবার ফিরছি। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান। জি, প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম। জি, আমার প্রশ্নটা হলো যে চট্টগ্রামের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবজাতে যে ইপিজেড গুলো রয়েছে বাংলাদেশে, এই ইপিজেড সরকারি নিয়ম এবং বিধি নিষেধ মেনে কিন্তু তারা তাদের কর্মযোগ্য চালাচ্ছে। এখানে শ্রমিক প্রতিদিন যেভাবে ঢুকছে এবং বের হইতেছে, তাদের মধ্যে কিন্তু এই যে 3 ফিটের যে দূরত্ব, এই দূরত্বটা কিন্তু মেনটেন হচ্ছে না। সেই ক্ষেত্রে কি এই যে করোনা যে বাড়ার ব্যাপারে, এই যে লকডাউন যে বাড়তে পারে, কাছাকাছি আসলে বাড়তে পারে, বা লকডাউনের যেটা ব্যাপার চলতেছে, এইখানে কি এটা মানা হচ্ছে কিনা, বা এইভাবে যদি চলতে থাকে তাহলে এই ব্যাপারটা কি আসলে থামানো যাবে কিনা, নাকি আরো সংক্রমণ বাড়তে থাকবে? এই ক্ষেত্রে আসলে কি করণীয়? আরেকটা বিষয় একটু আমি আরেকটু শেয়ার করতে চাচ্ছি, একটু বিষয় যে আমরা জানি যে প্রধানমন্ত্রীর কার্যালয় ব্যবসা, সেই ক্ষেত্রে কি আসলে এই ব্যবসা বন্ধ করা যাচ্ছে না,
নাকি এমন হলো যে বাংলাদেশের যে বিদেশিরা যারা এখানে আর্থিকভাবে লেনদেন করতেছে, ব্যবসা করতেছে, তারা কি আসলে এখানে লকডাউন দেওয়া হলে যদি মিল ফ্যাক্টরি বন্ধ করা তাহলে ব্যবসা করবে না, এমন কোন বিষয় কি এখানে চলছে কিনা আমি একটু জানতে চাই। অনেক ধন্যবাদ, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। তানভীর আহমেদ যেটি বলছিলেন, প্রথমত হচ্ছে মেডিকেল ডেটা। হ্যাঁ, এখন একজন রোগী কোন ধরনের ভালনারেবল রোগীদেরকে আসলে হাসপাতালে আইসিইউর বেডের দরকার হবে বা তাকে হাসপাতালে ভর্তি করতে হবে, তো চট করে টেলি মানে মেডিসিন যদি দেওয়ার পদ্ধতিটা দ্রুত চালু করা যায়, যে একটা কল সেন্টার থাকবে বা তার নির্দিষ্ট এলাকার ডাক্তার এর প্রয়োজন হলে তিনি টেলিফোন করবেন, যদি প্রয়োজন মনে হয় তখনই তাকে পরামর্শ দেওয়া হবে তিনি হাসপাতালে যাবেন কিনা যাবেন না। এই পদ্ধতিটি থাকলে হাসপাতালে ভিড় কমানো যাবে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে ফুড ব্যাংকের কালচারটা প্রায় পৃথিবীর 80টা দেশে খুবই জনপ্রিয়। যিনি সামর্থ্যবান তিনি সেখানে শুকনো খাবারটা ফুড ব্যাংকে জমা দেবেন, আর যিনি খেতে পারছেন না তিনি সেই ফুড ব্যাংক থেকে এসে খাবারটা গ্রহণ করে নিয়ে যাবেন। ইংল্যান্ডের মতো একটা দেশেও এই ফুড ব্যাংক খুবই জনপ্রিয়। বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ বা রিটেইল শপ, যে সমস্ত গ্রোসারি শপগুলো আছে, তারাও ফুড ব্যাংকে প্রচুর পরিমাণে ড্রাই খাবার, শুকনো খাবার তারা জমা দিচ্ছে। তো নিম্ন আয়ের মানুষ, ইংল্যান্ডে 7 মিলিয়নের মতো নাগরিক সরকারের সহায়তা চেয়েছে, তারা রেজিস্টার করেছে সরকারের কাছে। আমরা প্রতিদিন বলছি মধ্যবিত্ত খেতে পায় না বা নিম্ন মধ্যবিত্ত বলতে পারছে না, শ্রমজীবী মানুষ কথা বলতে পারছে না, তাদেরকে রেজিস্টার করান সরকারের খাতায় যে এই ধরনের কত শতাংশ মানুষ আসলে এই ধরনের খেটে খাওয়া দিন আনে দিন খায়, তাদের তালিকা করুন। তালিকাটি যদি আপনার কাছে না থাকে আপনি তার কাছে খাবার পৌঁছতে পারবেন না। তাকে বলুন স্বপ্রণোদিত হয়ে আপনি তালিকাভুক্ত হন। ইংল্যান্ডের একজন প্রথম বিশ্বের নাগরিক হিসেবে আমি যদি ইংল্যান্ডের নাগরিক সরকারের কাছে তালিকাবদ্ধ হতে পারি, আমার চাকরি নাই, আমাকে সহায়তা করো, বাংলাদেশের নাগরিকরা পারবে না কেন? এই মধ্যবিত্ত কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশকে। এক, আরেকটা বিষয় হচ্ছে যে আক্রান্ত হলেই হাসপাতালে যেতে হবে, এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। ডাক্তারদেরকে অথবা তরুণদেরকে কাজে লাগান, ছাত্রদেরকে কাজে লাগান, তাদেরকে প্রশিক্ষিত করুন। বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষার্থীরা আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারা টেলিফোন কনসালটেশনে বসবে। সবসময় ডাক্তাররা বসতে হবে এমন কোনো কথা নাই। এখানে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে 7 লক্ষ, তাদের কোনো মেডিকেল ব্যাকগ্রাউন্ড নাই, তারা বিভিন্ন জায়গায় খাবার দিয়েছে, তারা বিভিন্ন জায়গায় মানুষকে হাসপাতালে নিয়ে গেছে, তাদেরকে ছোট্ট একটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো বাংলাদেশের স্কাউট কোথায়? বাংলাদেশের গার্লস গাইডরা কোথায়? ওরা ঘরে বসে আছে কেন? ওদেরকে প্রশিক্ষণ দিন। রোভার স্কাউট কোথায়? বিএনসিসি কোথায়? এদেরকে প্রশিক্ষণ দিয়ে ওয়ার্ক ফোর্স হিসেবে কাজে লাগাতে হবে বাংলাদেশে, তাহলে সংকটের অন্তত আমরা কিছুটা সমাধান করতে পারবো। জি, অনেক ধন্যবাদ। সুনির্দিষ্ট একেবারে পরামর্শ দিয়েছেন এবং সেখানে আপনার আলোচনা থেকে সামাজিক ভাবে আসলে একে অন্যের পাশে দাঁড়ানো এবং তরুণ প্রজন্ম স্বেচ্ছাশ্রমের বিনিময়ে যেন তারা এগিয়ে আসে, এটা খুবই গুরুত্ব পেয়েছে। আমরা একটু রক্তিম দাসের কাছ থেকে শুনতে চাই যে আর কোনো পরামর্শ রয়েছে কিনা ভারত বাংলাদেশের জন্য। আমাদের সবচেয়ে বড় এখন যে বিষয়টা হচ্ছে, দেখুন আমরা, জি রক্তিম দাস। হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় যেটা বিষয় হচ্ছে, দেখুন আমাদের দেশ যে টিকা উৎপাদন করেছে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন, এটা বিশ্বের বিভিন্ন দেশকে তারা কিন্তু দিয়েছেন, বাংলাদেশকেও তারা পাঠিয়েছেন। এবং এখন আমাদের এত বড় একটা দেশে যেটা সমস্যা হয়ে গেছে যে এখনো পর্যন্ত আমাদের 13,01,19,310 জনকে টিকা দেওয়া হয়েছে। এটা গত দুদিনের আগের রিপোর্ট, এই কদিন হয়তো আরেকটু বেড়েছে। তো আমরা বিশ্বের বিভিন্ন দেশকে, সে আফ্রিকা থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন দেশকে টিকা পাঠিয়ে এখন যেটা হয়েছে, একটা উৎপাদনের তো একটা জায়গা আছে, এই উৎপাদনের জায়গাটাতে আমরা একটু এখন কিন্তু পিছিয়ে যাচ্ছি। অর্থাৎ এবার বাংলাদেশের যদি টিকা উৎপাদনটা শুরু হয় তাহলে এই টিকার ব্যাপারটা কিন্তু আরেকটু মানে এই দেশগুলোর ক্ষেত্রে একটু সামঞ্জস্য আসে, কিন্তু এখানে একটা বড় বন্টনের সমস্যা হয়ে যাচ্ছে, এটা একটা মনে হচ্ছে। আর দ্বিতীয়ত যেটা আমার মনে হচ্ছে, দেখুন ভারত এবং বাংলাদেশের আমাদের তো খাদ্যাভ্যাস থেকে শুরু করে সংস্কৃতি সবটাই প্রায় এক, খালি মাঝখানে একটা বেড়া রয়েছে, এছাড়া তো সবই এক। তো বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের যদি করোনা ব্যাপক হারে ছড়িয়ে পড়ে, সেটা ভারতের এফেক্ট হয়ে যাবে। আবার ভারতের সীমান্তবর্তী অঞ্চলের মানুষের যদি ব্যাপক করোনা ছড়িয়ে পড়ে, সেটা কিন্তু বাংলাদেশের যে সীমান্তের ওপারে যারা মানুষ আছে তাদের কাছে যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। এটা পাশের বাড়িতে আগুন লাগার মতো ব্যাপার। তো আমাদের দুটো দেশ, এর আগেও একটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা মিলিতভাবে কতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে আসলে সরকার যাই সিদ্ধান্ত নিক না কেন, মানুষের মধ্যে একটা, যেটা ওনারা বলছেন যে বাংলাদেশের বা ভারতবর্ষের মানুষের, আমাদের মধ্যে না সরকারটা আমার নিজের, এই ভাবনাটা কিন্তু আমাদের মধ্যে নেই। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা।
আমরা সরকারের সমালোচনা দুহাত তুলে করি, কিন্তু সরকারটা যে আমার নিজের এবং সরকারটাকে যে আমি ভোট দিয়ে পাঠিয়েছি আমার সেইটা আমাদের মাথায় নেই বলে আমরা সবকিছু সরকারের উপর ঠেলে দিচ্ছি। আমার কি কর্তব্য? আমার মোবাইল ফোনে এখন পয়সা লাগে না, শুধুমাত্র ইন্টারনেটের পয়সা আমরা পাই, দিতে হয় আমাদের। সেই মোবাইল ফোনে আমি 5টা লোককে ফোন করে তো সচেতন করতে পারি আমার পরিবেশ পরিস্থিতির মধ্যে, যে ভাই তুমি বেরিও না, সময় বেরোলে মাস্ক পরে বেরো, এই কাজগুলো করো। এটা কি আমরা দেরি করতে পারি না? কিন্তু আমরা এটা করি না। আমরা খালি আমাদের নিজেদের জায়গাটা ভাবি। এবং সবচেয়ে সমস্যা যেটা হচ্ছে, দেখবেন আমাদের এই উপমহাদেশের এই ভারত বাংলাদেশের মধ্যে গ্রামীণ অঞ্চলে কিন্তু এই সমস্যাটা নেই। এই সমস্যাটা মূলত শহরে অঞ্চলের, কারণ শহরে অঞ্চলের মানুষের দৈনন্দিন রুটি রুজির সঙ্গে তিনি দিন আনে দিন খান, তিনি যে প্রফেশনে থাকুন না। কিন্তু গ্রামের মানুষ লকডাউন কয়েকদিন হয়ে গেল তাদের কোনো সমস্যা হবে না, কারণ তার বাড়িতে চালটা আছে, সে ক্ষেত থেকে কিছু শাকসবজি নিয়ে এসে ফুটিয়ে খেয়ে নিয়ে বাঁচতে পারবে। কিন্তু আমি যে শহরে থাকি, আমার পক্ষে যদি বাজারটা না বসে আমি কিন্তু চালটা কিনতে পারবো না, আমি কিন্তু ডালটা কিনতে পারবো না। অর্থাৎ এই সাপ্লাইটা গ্রাম থেকে আসে। লকডাউনটা যখন ব্যাপকভাবে চলবে, গ্রাম থেকে যখন সাপ্লাইটা আসবে না, তখন কিন্তু সমস্যা হয়। অলরেডি আমি আপনাদেরকে একটা হিসেব বলি, যে আমি জানি না বাংলাদেশে কি অবস্থা, আমাদের এখানে এই যে মাস্কটা আমি ধরে রেখে দেখাচ্ছি আপনাদের, এই মাস্কটার দাম এখন 100 টাকা। এটা কাপড়ের 3 প্লাইয়ের মাস্ক, যেটা 5 টাকার বেশি দাম হওয়ার কথা না। অর্থাৎ এই ব্যবস্থার সুযোগ নিচ্ছে কিছু মানুষ। আমরা কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছি? এটা আমাদের সচেতনতার প্রশ্নটা দরকার। অনেক অনেক ধন্যবাদ। মানে আপনি যেটি বলছেন যে নাগরিকদেরকে আসলে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হবে, সচেতন হতে হবে। একেবারে অনুষ্ঠানের শেষ ভাগে আছি, জান্নাতুল বাকিয়াকে এক লাইনে শুনবো, কি করে নাগরিকদেরকে সচেতনতার জায়গায়, তথ্য দেওয়ার জায়গায় নাগরিকরা জানে কি করলে কি হয়, সবই জানে, কিন্তু সেটি পালন করছে না, সেই তাগিদটা বোধ করছে না। সেই তাগিদটা নিশ্চিত করার কোনো উপায় বা পরামর্শ আছে কিনা, এক লাইনে? একটা জিনিস রক্তিমদা যেটা বললেন আমিও তার সাথে অ্যাড করে বলতে পারি, আমরা নিজের দায়িত্বটা পালন করি। আমার দেশকে ভালোবাসি। আপনি জানেন একদিন যদি লকডাউন থাকে, গতবারের অভিজ্ঞতায় দেখা গেছে 3,300 কোটি টাকা লস হয়। সেই হিসেবে 26শে মার্চ থেকে 30শে মে 2,20,000 কোটি টাকা লস হয়েছে। শ্রমজীবী মানুষের কথা আছে, আমাদের মধ্যবিত্তের ঢাকা শহরে যারা বাস করি বা বিভাগীয় শহরে, জেলা শহরে যারা বাস করি, তাদের জিনিসের দাম বেড়ে যাচ্ছে। খাবার একই মাস্কের দাম। লম্বা আলোচনায় যেতে পারছি না, একটু যদি সুনির্দিষ্ট পরামর্শ বলেন। স্বাস্থ্য সচেতন হতে হবে। আমার মনে হয় এক্ষেত্রে আমরা যারা জনস্বাস্থ্যবিদ আছি তাদের তরফে মানুষের কমিউনিকেশনের জায়গাটা ডেভেলপ করা দরকার। এটা আমাদের একটু করতে আছে। মানুষ কিন্তু পুলিশি ব্যবস্থাপনায় কিন্তু মানুষ মাস্ক পরবে না। মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে বুঝবে যে। অনেক ধন্যবাদ। আপনি বলছেন যে রিস্ক কমিউনিকেশনের জায়গাটিতে আমাদের আরেকটু ভাববার প্রয়োজন রয়েছে, কি করে জনগণকে আসলে সেটি যথার্থভাবে পৌঁছতে পারি। অনেক ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় সেটা করতে পারি। জি, অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আজকের এই বিটিভি সংলাপে সংযুক্ত হবার জন্য। যেমনটি আমাদের অতিথিরা বলেছেন, আলোচনা থেকে কয়েকটা বিষয় এসেছে, সেটি হচ্ছে টিকা এবং স্বাস্থ্যবিধি এই মুহূর্তে আমাদের দুটি প্রধান উপকরণ, যেগুলোর মাধ্যমে আমরা আসলে নিজেদেরকে সুরক্ষা দিতে পারি। এবং যতদিন পর্যন্ত এটি হচ্ছে না, সবার জন্য এটা নিশ্চিত করা যাচ্ছে না, স্বাস্থ্যবিধিটা তো সবার জন্য নিশ্চিত করতেই হবে, যে দায়িত্বটা আমাদের। আর রাষ্ট্রের দায়িত্বের জায়গা থেকে টিকা সবার ভেতরে ছড়িয়ে দেওয়া, সেটি ক্রমান্বয়ে হবে, সেজন্য অপেক্ষা করতে হবে। কিন্তু পাশাপাশি আমাদেরকে যেটি করতে হবে, যে সামাজিক দায়িত্ব নিয়ে আসলে নিজেরা একে অন্যের পাশে দাঁড়াতে হবে এবং সর্বোপরি জীবন জীবিকার বিষয়টিও সম্মিলিতভাবে আসলে মোকাবেলা করতে হবে। তাহলেই করোনা নামক এই শত্রুর বিরুদ্ধে আমরা একসাথে জয়ী হতে পারবো। সকলকে ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন বিটিভি সংলাপের সাথে।